হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটির নাম প্রিন্স অফ পার্সিয়া। মুভিটি রিলিজ হয়েছিল 2010 সালে। মুভির শুরুতে আমরা পার্সিয়া রাজ্য দেখি। সেখানকার রাজা ছিলেন সারমান। সে তার ভাই আর মন্ত্রী নিজামের সঙ্গে মিলে খুব ভালোভাবে নিজের রাজ্য পরিচালনা করছিলেন। রাজা সারমানের দুই ছেলে ছিল, গ্রাসি আর টুজ। এরপর পার্সিয়া রাজ্যের অভ্যন্তর দেখানো হয়, যেখানে বিস নামের একটা ছেলে হঠাৎ করেই রাজার এক সেনার সামনে চলে আসে। এই কারণে ঘোড়া সেই সেনাকে মাটিতে ফেলে দেয়। তাই ওই সেনা বিসকে মারতে থাকে। তখন ওখানে বিসের বন্ধু ডাস্টান এসে ওই সেনাকে একটা আপেল ছুঁড়ে মারে। তখন সমস্ত সেনারা মিলে ডাস্টানের পিছনে দৌড়াতে থাকে। ডাস্টান ওদের দীর্ঘ সময় ধরে দৌড় করায়, কিন্তু অবশেষে ওকে সবাই মিলে ধরে ফেলে। সেনারা যখন ওকে মারার জন্য উদ্যত হয়, তখন সারমান ওকে আটকে দেয়। সারমান ডাস্টানকে বলে, তুমি খুবই সাহসী, তোমার বাবাকে? এই কথা শুনে ডাস্টান বলে, আমি একজন অনাথ। ডাস্টানের এই কথা শুনে সারমান ওকে ওর তৃতীয় পুত্র বানিয়ে মহলে নিয়ে আসে। এরপর মুভিতে 15 বছর কেটে যায়। 15 বছর পরের সিনে আমরা দেখতে পাই সারমানের 3 পুত্র আলমাট নামের এক রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে আসে, কারণ ওদের কাছে খবর ছিল যে আলমাটের লোকেরা লুকিয়ে পার্সিয়ার শত্রুদের কাছে অস্ত্র বিক্রি করছে। রাতের বেলায় ডাস্টান বিশের সঙ্গে মহলের দেওয়ালে উঠতে শুরু করে। ওপরে উঠে আসার পর ও বিস আর বাকিদের দড়ির সাহায্যে উপরে তুলে নিয়ে আসে। এরপর ও সমস্ত সেনাদের মারতে শুরু করে। তখন সেনারা বিগুল বাজিয়ে দেয়। এর অর্থ হলো যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এরপর ডাস্টান মহলের পিছনের দরজা খুলতে সক্ষম হয়। এর ফলে 20 মশাল দেখিয়ে টুসকে যুদ্ধ আরম্ভ করতে বলে। তাই ও এবার সমস্ত সেনাদের নিয়ে যুদ্ধ শুরু করে। দেখতে দেখতে দুই রাজ্যের মধ্যে সাংঘাতিক যুদ্ধ শুরু হয়ে যায়। এবার আলমাটের রাজকন্যা তামিনা নিজের সেনাপতিকে একটা ছুরি দেয় আর বলে, এই ছুরি যেন কোনোভাবেই পার্সিয়ানদের হাতে না পড়ে। এই কথা শুনে ওর সেনাপতি তাড়াতাড়ি ওই জায়গা ত্যাগ করে চলে যায়। তখনই ওর রাস্তা আটকায় ডাস্টান। ওকে ধরাশায়ী করে সে ওর কাছ থেকে ওই ছুরি ছিনিয়ে নেয়। এই যুদ্ধে পার্সিয়ানরা জয়লাভ করে। এরপর টুস আর বাকিরা তামিনার কাছে আসে। টুস রাজকন্যাকে দেখে ওর রূপে মুগ্ধ হয়ে যায়। ওকে বিয়ের প্রস্তাব দিয়ে বলে, তুমি যদি হ্যাঁ বলো তাহলে তোমাকে আমি রানী বানিয়ে রাখবো, আর তা না হলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। কিন্তু রাজকন্যা মৃত্যুবরণ করাই শ্রেয় বলে মনে করে। তখন সে ডাস্টানের কাছে ওই ছুরিটা দেখতে পায়, যা দেখেও বুঝে যায় এই ছুরি এখন পার্সিয়ানদের হস্তগত হয়েছে। যাতে ওরা এই ছুরির অপব্যবহার না করে, তাই ও টুসকে বিয়ে করতে রাজি হয়ে যায়। টুসের সাথে দেখা করতে সারমান আসে। সারমান টুসের ওপরে রাগান্বিত স্বরে বলে, আলমাটের সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, কিন্তু তুমি সব শেষ করে দিলে। তুমি কেবলমাত্র সন্দেহের কারণে ওদের উপর হামলা করেছো। এই কথা শুনে টুস সারমানকে বলে, আমি আপনাকে প্রমাণ এনে দেখাবো যে আলমাটের লোকজনেরা আমাদের শত্রুকে অস্ত্রের যোগান দিত। যতক্ষণ না আমি প্রমাণ আনতে পারছি ততক্ষণ আমি আপনাকে নিজের মুখ দেখাবো না। এই কথা বলে টুস ওখান থেকে চলে যায়। কিন্তু টুস চলে যাওয়ার আগে জয়ের আনন্দে এক সমারোহের আয়োজন করা হয়। ওই রাতে সারমানকে দেওয়ার জন্য টুস ডাস্টানকে আলামাটের এক পাদ্রীর পবিত্র কাপড় দেয়, যাতে ডাস্টান সমারোহে সারমানকে এই উপহার দিতে পারে। এরপর টুস ওখান থেকে চলে যায়। রাতে মহলে সমারোহ শুরু হলে ডাস্টান সারমানকে ওই পবিত্র কাপড় পরিয়ে দেয়। এরপর ও তামিনাকে সারমানের সাথে আলাপ করিয়ে বলে টুস রাজকন্যাকে বিয়ে করতে চায়। তখন সারমান বলে ওর কাছে অনেক স্ত্রী আছে, ওর আর কোনো স্ত্রীর
প্রয়োজন নেই, আমি তোমার বিয়ে তামিনার সাথে দিতে চাই। যা শুনে ডাস্টান অবাক হয়ে যায়। তখন হঠাৎ সারমানের শরীরে জ্বালা আরম্ভ হয়, কারণ এই পবিত্র কাপড়ে বিষ মাখানো ছিল। গ্রেসি যে সেই কাপড় সরাতে সারমানের কাছে যায়, বিষে ওর হাতও জ্বলে যায়। এই কারণে কেউই সারমানের কাছে যেতে পারে না। এরপর সারমান কষ্ট পেয়ে ওখানেই মারা যান, যা দেখে সবাই বলে ডাস্টানই খুনি। ও এই কাপড় দিয়েছিল সারমানকে। ও বলে আমি কিছু করিনি, কিন্তু কেউ ওর কথা শুনতে রাজি ছিল না। এই কারণে ডাস্টান ওখান থেকে পালিয়ে যায়। এই কাজে তামিনা ওকে সাহায্য করে। এবার ওরা দুজন কোনোভাবে মহলের বাইরে আসতে সক্ষম হয়। অন্যদিকে সারমানের মৃত্যুর খবর টুসো পায়। এই খবর শুনে সেও খুব ভেঙে পড়ে। ডাস্টান আর তামিনা রাতে এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য থামে, যেখানে তামিনা ডাস্টানকে কথার চালে ফাঁসিয়ে ওর কাছ থেকে ওই ছুরি হস্তান্তর করে। কিন্তু অবশেষে ডাস্টান ওকে ধরে ফেলে। এমন সময় তামিনা ওর উপর হামলা করে। এর ফলে ডাস্টান ওই ছুরির মাথায় থাকা বোতাম টিপে ফেলে, যার ফলে ও ওই সময় ফিরে আসে যে সময় তামিনা ওকে নিজের কথার চালে ফাঁসাচ্ছিল। এবার ডাস্টান ওর হামলা করার আগেই ওকে ধরে ফেলে, যা দেখে ডাস্টান একেবারে অবাক হয়ে যায়, এই ভেবে যে এটা তার সঙ্গে কি হলো। ডাস্টান এবার এই কথা বুঝে যায় যে ছুরির এই বোতামটা টিপলে সময়ের থেকে ও পিছনে আসতে পারবে, অর্থাৎ ও অতীতে আসতে পারবে। আর যে বোতাম টিপেছিল সেই একমাত্র জানতে পারবে যে কি ঘটেছিল। এরপর আর ছুরি কাজ করছিল না। তখন তামিনা বলে, তুমি এর মধ্যে থাকা পবিত্র বালি শেষ করে ফেলেছো, যা কেবলমাত্র আলমাটের মন্দিরের নিচে রয়েছে। এরপর ডাস্টান বুঝতে পেরে যায় যে টুস কেন আলমাটির উপর হামলা করেছে, অস্ত্র পাচারের জন্য নয়, এই ছুরির জন্য। টুসি এই কাপড়টা সারমানকে দিয়েছিল যাতেও মারা যায়, আর সারমানের অবর্তমানে ও রাজা হয়। ডাস্টান এই কথা বুঝতে পেরে অবাক হয়ে যায়। পরের দিন ডাস্টান আলামত যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, যেখানে সারমানকে সমাধিস্থ করা হবে। তামিনা বলে, এত বিপদের ঝুঁকি নিয়ে তুমি ওখানে কেন যেতে চাও? ডাস্টান তামিনাকে বলে, ওখানে নিজাম থাকবে, নিজাম ওর কথা নিশ্চয়ই বিশ্বাস করবে। এবার ও সৈন্যদের কাছ থেকে লুকিয়ে গোলামদের ঘাঁটি হয়ে ওখানে যাবে। অনিচ্ছা সত্ত্বেও তামিনা ওর সাথে যেতে রাজি হয়। রাস্তায় ও অজ্ঞান হওয়ার নাটক করে। ডাস্টান যেই ওর কাছে আসে তখন ওর মাথায় একটা হাড় দিয়ে আক্রমণ করে ওকে অজ্ঞান করে দেয়। এরপর ছুরি নিয়ে ও ওখান থেকে পালিয়ে যায়। ডাস্টানের জ্ঞান ফিরলে ও দেখে গোলামদের লিডার উমার ওর সঙ্গীতের সঙ্গে এসে উপস্থিত হয়েছে। ওরা ডাস্টানকে মারতেই যাচ্ছিল। সেই সময় উমার ওকে বলে, তুমি আমাকে একটা কারণ দেখাও যার জন্য আমি তোমাকে ছেড়ে দেব। এরপর ডাস্টান নিজেকে বাঁচানোর জন্য তামিনার কথা ওকে বলে। এরপর সবাই তামিনার কাছে চলে আসে। তারপর ডাস্টান ওর কাছ থেকে ছুরিটা নিয়ে নেয় আর তামিনাকে ওমারের কাছে দিয়ে দেয়। এবার ওমার তামিনাকে নিজের ডেরায় নিয়ে আসে আর ওকে তৈরি করে, কারণ আজ প্রতিযোগিতা হবে আর তামিনা লোকেদের মত পরিবেশন করার কাজ করবে। ডাস্টান এরপর তামিনার কাছ থেকে ওর গলায় পরা লকেটটা ছিনিয়ে নেয়, যার মধ্যে অল্প কিছু বালি অবশিষ্ট ছিল। ওই বালি ও ছুরির মধ্যে ঢেলে দেয়, যা দেখে তামিনা বলে এটা যেন ভুল হাতে না পড়ে, তা না হলে দেবতা এই পৃথিবীকে বালিতে পরিণত করবে। কিন্তু ডাস্টান এই কথায় বিশ্বাস করে না। এবার ওই প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যেখানে তামিনা সবাইকে মত পরিবেশন করে। ওই সময় ডাস্টান ওমারকে বলে, আমি কিছু পয়সার বদলে তামিনাকে ফিরিয়ে নিতে পারি। ওমার ওকে ধমকে বলে, তোমার উপর পুরস্কার রাখা হয়েছে কারণ তুমি সারমানকে মেরেছো, আর আমি তোমাকে মহলে নিয়ে গিয়ে অনেক সোনা চাইবো। এই কথা শুনে ডাস্টান ঘাবড়ে যায়। এরপর ওমার ডাস্টানের কাছ থেকে ওই ছুরি কেড়ে নিয়ে ওর এক সাথীকে দিয়ে দেয়, যাতে ওই ছুরিটা গলিয়ে ওর মধ্যে থাকা মূর্তি সে নিতে পারে।
কিন্তু তামিনা সেটা দেখে ফেলে আর ওই লোকটাকে অনুসরণ করে। অন্যদিকে ডাস্টান সবাইকে লুকিয়ে পালাতে থাকে আর এই লোকটার থেকে ছুরিটা নিয়ে নেয়। এরপর ও আর তামিনা ওমারের ডেরা থেকে বেরিয়ে অনেক কষ্টে পালিয়ে যায়। এবার ওরা দুজন আলমাট পর্যন্ত পৌঁছে যায়, যেখানে ডাস্টান একটা চিঠি লিখে সৈন্যদের নজর এড়িয়ে সেটা নিজামের পকেটে দিয়ে দেয়। এই কারণে নিজাম সবাইকে লুকিয়ে ডাস্টানের সঙ্গে দেখা করতে আসে। ডাস্টান নিজামকে বোঝানোর চেষ্টা করে যে টুস এই সব রাজত্ব আর ছুরির লোভে করেছে, এই কারণে এবার ও প্রমাণস্বরূপ ছুরিটা ওকে দেখানোর জন্য উদ্যত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওর কাছে ছুরিটা সেই সময় ছিল না। ডাস্টান এবার বুঝতে পারে তামিনা ওর কাছ থেকে পুনরায় ওই ছুরি চুরি করে নিয়েছে। এবার নিজাম প্রশ্ন করে, তোমার নিরপরাধ হওয়ার প্রমাণ কোথায়? তখন ডাস্টান নিজামের চলে যাওয়া হাত দেখে প্রশ্ন করে যে আপনার হাতের এই রকম অবস্থা কি করে হলো? সেই সময় নিজাম বলে সারমানের কাপড় সরাতে গিয়ে চলে গিয়েছিল। কাপড় তো কেবলমাত্র গ্রেসিই সরিয়েছিল, যে কারণে ওর হাত চলে গিয়েছিল। ডাস্টানের কাছে এবার সব কথা পরিষ্কার হয়ে যায় যে নিজামই কাপড়ে বিষ মিশিয়েছিল, যে কারণে ওর হাত চলে গিয়েছিল আর ও এই রাজ্য অধিকার করতে চায়। তখন ডাস্টানের উপর সৈন্যরা হামলা করে, কিন্তু ও সেখান থেকে কোনো মতে বেঁচে পালিয়ে যায়। গ্রেসি আর নিজাম টুসের কাছে আসে। নিজাম টুসকে বলে আমাদের ডাস্টানের বিরুদ্ধে ডেথ ওয়ারেন্ট বার করা উচিত, তাতে যে ওকে দেখবে সেই ওকে হত্যা করবে। কিন্তু টুস বলে আমি ওকে এখানে ডেকে নিয়ে এসে আইন অনুসারে শাস্তি দিতে চাই। যা শুনে নিজাম কিছুটা রেগে যায়। এবার নিজাম হাসান নাসিসদের সঙ্গে দেখা করে, যারা পয়সার বদলে যে কোনো মানুষকে হত্যা করতে পারে আর ওদের কাছে পোষা সাপও থাকে। নিজাম ওদের আদেশ দেয় ডাস্টানকে মারতে আর ওই ছুরিটা নিয়ে আসতে। অন্যদিকে ডাস্টান ঘোড়ার পায়ের ছাপ লক্ষ্য করে তামিনার কাছে পৌঁছে যায় আর ওর কাছ থেকে এই ছুরির সম্পর্কে সবকিছু জানতে চায়। ডাস্টান জানতে চায় এই ছুরির মধ্যে এমন কি আছে যেটা নিতে নিজাম ব্যস্ত হয়ে উঠেছে। এই কথা শুনে তামিনা বলে আজ থেকে হাজার হাজার বছর আগে যখন মানুষের ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, তখন দেবতা সমস্ত পৃথিবীকে ধ্বংস করে বালিতে পরিণত করেছিল। কিন্তু একটা বাচ্চা মেয়ে ভগবানের কাছে প্রার্থনা করে যে এই পৃথিবীকে আবার আগের মতো করে দিতে, যে কারণে দেবতারা ওর কথা শুনে নেয়। বালি সরিয়ে সময়কে পিছিয়ে নিয়ে আসে, যার ফলে পৃথিবী আগের মতো হয়ে যায় আর ওই মেয়েটিকে ছুরি দিয়ে দেবতা ওকে এর রক্ষাকর্তা বানায়। তখন থেকে আলমাটের সকল রাজকুমারী এই ছুরির রক্ষাকর্ত্রী। কিন্তু এখন এই ছুরিতে কেবলমাত্র 1 মিনিট পিছনে যাওয়ার মতো বালি অবশিষ্ট রয়েছে। কিন্তু আলমাটে একটা মন্দির আছে যার নিচে কাচের পাথর রাখা আছে আর ওই পাথরের ভেতরে বালি ভর্তি রয়েছে। যদি ছুরি দিয়ে পাথরের উপর মারা হয় তাহলে ওই আঘাতের সাহায্যে ছুরি মানুষকে এত পিছনে পাঠাতে পারে যতটা সে যেতে চায়। মানুষ এইটুকুই জানে, এর বেশি আর কেউ জানে না। যদি ওই পাথর ভেঙে যায় তাহলে এই পৃথিবী আবার বালিতে পরিণত হবে। তামিনা এই কারণে ওই ছুরিটাকে মন্দিরে সুরক্ষিত রেখে আসতে চায়। এই কথা শোনার পর ডাস্টান নিজামের পরিকল্পনা বুঝতে পারে। যখন নিজাম আর সারমান ছোট ছিল তখন নিজাম সারমানকে বাঘের আক্রমণের হাত থেকে বাঁচিয়েছিল। নিজাম ওই সময় গিয়ে সারমানকে বাঁচাতে চায় না, আর সারমান যদি জীবিতই না থাকেন তাহলে না তো উনি রাজা হবেন আর না ওনার পুত্র থাকবে, তাহলে নিজামই রাজা হবে ভবিষ্যতের। এই কথা শুনে তামিনা অবাক হয়ে যায়। ওরা দুজন যখন এগোতে থাকে তখন ওমার আর ওর সঙ্গীরা ওদের এসে ধরে নিয়ে নিজেদের ডেরায় নিয়ে আসে। রাতের বেলায় যখন সবাই ঘুমোচ্ছিল তখন ওখানে হাসনাসিসের সাপ এসে ওদের উপর হামলা করে। সাপের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য ডাস্টান ছুরির শক্তিকে ব্যবহার করে।
সময়ের থেকে পিছনে গিয়ে সাপের আক্রমণের হাত থেকে সবাইকে রক্ষা করে, যা দেখে ওমার অবাক হয়ে যায় আর ডাস্টানকে ছুরির ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর ডাস্টান ওকে সব কথা জানিয়ে দেয়। তামিনা ওমারকে অনুরোধ করে যে মন্দির পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে। ওকে লোভ দেখায় সোনার জন্য। সোনার লোভে পড়ে ওমার ওদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ওমার এবার সবাইকে নিয়ে মন্দিরের কাছে চলে আসে। হাসনাসিসের লোকেরা আগেই এখানে পাহারারত মানুষদের মেরে ফেলেছিল। এইসব দেখে তামিনার খুবই কষ্ট হয়। তখন গ্রেসি আর ওর সঙ্গীরা ডাস্টানের উপর হামলা করে। তখন ও গ্রেসিকে বোঝায় যে এইসব নিজাম করছে। এই কথা শুনে গ্রেসি বলে, যখন টুস তোমার ডেথ ওয়ারেন্ট বার করতে অস্বীকার করেছিল তখন নিজাম প্রচন্ড রেগে গিয়েছিল। গ্রেসিও এবার বুঝতে পারে যে ডাস্টান নির্দোষ। এরপর দুই ভাইয়ের শত্রুতাও শেষ হয়ে যায়। তখন হাসনাসিসের লোক গ্রেসির উপর আক্রমণ করে, যার ফলে ওর ওখানেই মৃত্যু হয়। যা দেখে ডাস্টান প্রচন্ড কষ্টে হাসনাসিসের সৈন্যদের উপর আক্রমণ করে, কিন্তু ওই হামলার পর একটা সাপ তামিনার কাছ থেকে ওই ছুরিটা বার করে নেয় আর সমস্ত হাসনাসিসের লোকেরা ওই জায়গা ছেড়ে চলে যায়। নিজামের কাছে এসে হাসনাসিসের ওই সাপের পেট কেটে ছুরি বার করে নিজামকে দেয়। অন্যদিকে ডাস্টান আর অন্যান্য আলমার্টস সেখানে চলে আসে, যেখানে ছুরিটা সুরক্ষিত রাখা হয়েছিল। ছুরিটা রক্ষা করার জন্য একজন হাসনাসিসের একজন রক্ষীকে রাখা হয়েছে, যার লক্ষ্যভেদ একদম নিরন্তর। উমারের একজন সঙ্গী সিজো বলে সে ওই ছুরি আনতে যাবে। এরপর সিজো ওই ঘরে প্রবেশ করে আর লক্ষ্মীর সঙ্গে লড়াই করতে থাকে। শেষে দুজন দুজনকে তীরবিদ্ধ করে। সিজো সাহস দেখিয়ে ওই ছুরি নিচে ফেলে দেয়। ভাগ্যক্রমে সেটা নিচে থাকা মানুষরা পেয়ে যায় আর সিজো ওখানেই মারা যায়। তখন ওখানে নিজাম এসে যায় আর ছুরিটা সংরক্ষিত জায়গায় না পেয়ে সে প্রচন্ড রেগে যায়। অন্যদিকে ডাস্টান টুসকে নিজামের সত্যিটা বলতে ওর কাছে আসে আর প্রমাণস্বরূপ ওই ছুরিটা তাকে দেখায়, কিন্তু টুস ওর কথা বিশ্বাস করে না। তখন ডাস্টান টুসকে বলে, আমি যখন মরে যাব তখন ছুরির এই বোতামটা টিপে দিও। এই কথা বলে ও ছুরি দিয়ে নিজেকে আহত করে। এই সব দেখে টুস দুঃখী হয়ে যায় আর ছুরির বোতামটা টিপে দেয়। টুস তখন সেই সময়ে পৌঁছে যায় যখন ডাস্টান নিজেকে মারতে উদ্যত হয়েছিল। ডাস্টানের সাহসিকতা দেখে টুস ওর কথায় বিশ্বাস করে। সেই সময় ওখানে নিজাম চলে আসে আর সরাসরি তলোয়ার দিয়ে টুসের গলা কেটে দেয় আর ওকে মেরে ফেলে। তখন ওখানে তামিনা চলে আসে। তামিনা আর ডাস্টান দুজনে মিলে নিজামের এক রক্ষীকে মেরে ফেলে। তামিনা বলে একটা গুপ্ত রাস্তা আছে যেখানে আমরা নিজামের থেকে আগে পাথরের কাছে পৌঁছাতে পারবো। সেই মতো ওরা দুজন গুপ্ত রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে। যেখানে ওপার আছে সেখানে ছাড়া ডাস্টান যেন অন্য কোথাও পা না রাখে। তখনই উপর থেকে একটা বড় পাথর পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে ডাস্টান পাথরটাকে আটকে নেয়। কিন্তু একটা ছোট পাথর মাটিতে পড়ে যায়। এর ফলে পুরো জায়গা বালিতে রূপান্তরিত হয়ে ধসে পড়তে থাকে। এরপর ডাস্টান বালিতে পিছলে যেতে থাকে, কিন্তু কোনো রকমে সেখান থেকে সে বেরিয়ে আসে। বেরোনোর সঙ্গে সঙ্গে হাসনাসিসের নেতা ডাস্টানের উপর হামলা করে। পেছন থেকে তামিনা এসে হাসনাসিসের নেতাকে ওর নিজের সাপের ছোবলে ঘায়েল করে। ডাস্টান ওকে তলোয়ারের আঘাতের নিচে বালির মধ্যে ফেলে দেয়। ওরা দুজন পাথরের কাছে আসার সঙ্গে সঙ্গে ওখানে নিজাম চলে আসে আর ডাস্টানের সাথে লড়াই করতে থাকে। ওখানকার জমি ধসে পড়তে থাকে। ডাস্টান নিচের দিকে পড়ে ঝুলতে থাকে। তামিনা ডাস্টানকে বাঁচানোর চেষ্টা করলে নিজাম ওকেও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে ডাস্টান তামিনার হাত ধরে ফেলে। ডাস্টান প্রচন্ড আহত ছিল, তাই তামিনা বলে, তুমি নিজামকে আটকাও, না হলে পৃথিবী আবার বালিতে রূপান্তরিত হবে। আর এই কথা বলে ও নিচের দিকে ঝাঁপ দেয়, যা দেখে ডাস্টান স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে নিজাম পাথরের মধ্যে ছুরি ঢুকিয়ে বোতাম টিপে দেয়, যার ফলে প্রচুর বালি নির্গত হতে থাকে, কিন্তু ডাস্টান ছুরিটা বার করে নেয়। আর ওর এই কাজ করার সঙ্গে সঙ্গে ও সেই সময় ফিরে যায় যে সময় ডাস্টান সেনাপতির কাছ থেকে ছুরিটা নিয়েছিল। ওর সঙ্গে সঙ্গে টুস আর বাকি সৈন্যদের বলে আলমাট কখনো কোনো শত্রুর কাছে অস্ত্র পাচার করেনি
আর এই সবকিছু নিজাম করিয়েছে যাতে ও রাজা হতে পারে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যে ব্যক্তি খবর ছড়িয়েছিল তাকে চাপ দিয়ে পুরো ব্যাপারটা জেনে নাও। এই কথা শুনে নিজাম রেগে গিয়ে ডাস্টানের সঙ্গে লড়াই করতে থাকে। নিজাম ডাস্টানকে হত্যা করতে উদ্যত হলে টুস ওকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। এবার টুস তামিনার কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে, আমি অজান্তে যুদ্ধ করেছি আর সময় থাকতে থাকতে বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম, এই কারণে আমি ক্ষমা চাইছি। আর আমাদের রাজার বন্ধুত্বকে আমি সম্পর্কে বদলাতে চাই, তাই আমি আপনার সাথে ডাস্টানের বিয়ের প্রস্তাব দিচ্ছি। যা শুনে ডাস্টান খুব খুশি হয়ে যায়। এরপর ও তামিনাকে ছুরিটা ফেরত দিয়ে দেয়। ছুরি ফেরত পেয়ে তামিনা বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর এই ছুরিটা তার নিজের জায়গায় রেখে দেওয়া হয়। আর এই সাথেই এই মুভি এখানে সমাপ্ত হয়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এক্সপ্লেনেশন? ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপর আসা ভিডিওগুলোতে ক্লিক করে দেখতে পারেন। সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।